আপনি এখন সংস্কার করবেন না এই ফেসিজম যে বিভিন্ন রূপে আবির্ভূত হয়, আনসার বিদ্রোহ, গার্মেন্টস বিদ্রোহ, রিক্সা শ্রমিক বিদ্রোহ, ছাত্র বিদ্রোহ, আপনি কয়টা থামাবেন? কারণ ইউ ডোন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। বিপ্লবের পরে কিভাবে একটা সরকার পরিচালনা করতে হয় সেই কোনো ইতিহাস আপনারা পড়েন নাই, জানেন না, জানলেও সেইটা আপনি প্রয়োগ করতে পারছেন না। যাদেরকে দিয়ে আপনি অ্যাডভাইজারি কমিটি করেছেন এর 50% অথর্ব, একেবারে অযোগ্য। বিপ্লবের মাধ্যমে আপনি সরকার গঠন করছেন, প্রোটোকলে বসে এখন আপনার চেহারা চকচক করা শুরু হচ্ছে, 2 দিনই বাস্তবতা ভুলে গেছেন। মূল সমস্যা এটা, যার জন্য আজকে এই পতিত সরকার বিভিন্ন রূপে বিভিন্ন ছায়া আবির্ভূত হচ্ছে এদেরকে ব্যর্থ করার জন্য। এইটাই হইল রয়ের প্ল্যান। এরশাদ যখন পতন হয় তখন এরশাদকে বলা হয়েছিল স্যার সব ঠিক আছে, কোনো কিছু নাই, 1 ঘন্টা আগেও রিপোর্ট দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। এই সরকার পছন্দ করে ওইটা, আবার তাদেরকে আমি অতটা বিলম্ব করা, কারণ যারা ক্ষমতা থাকে তারা আবার ওই জি হুজুর যাহা পড়া ওইটা শুনতে চায়, কোনো কিছু নেগেটিভ শুনতে চায় না, কোনো ন্যাচারাল ইন্টেলিজেন্স তারা নিতে পারে না, নেয় না। সো মূল সমস্যাটা হলো যে এত বড় একটা স্যাক্রিফাইসের মাধ্যমে একটা ফেসিজমের পতন হলো, কিন্তু একটা গান্ধী টাইপের একটা সরকার গঠন হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারটাই এখন সবচেয়ে বড় সমস্যা। শরীফ যেভাবে বলছিল এটা এক অংশ, যে ইন্টেলিজেন্স সে উল্লেখ করলো এনএসআই, ডিজিএফআই, ওয়াট ডিবি। সো ইন্টেলিজেন্সের কাজটা কি? ইন্টেলিজেন্স কাজটা হলো তথ্য দেওয়া, সিদ্ধান্ত প্রণেতা যারা, যে রেসপন্সিবল গভর্নমেন্টের, যে রেসপন্সিবল মন্ত্রী, যে সংস্থা, তাদেরকে তথ্য দেওয়া। আই এম শিওর তারা তথ্য দিয়েছে, কিন্তু এই সরকার যে একটা কি বলে বুদ্ধিস্ট টাইপ, একটা অত্যন্ত নরম প্রকৃতির একটা সরকার, যদিও মায়ানমারের বুদ্ধিস্টরা শান্তিপ্রিয় না, দাঙ্গাবাজ, কিন্তু এরা একটা বুদ্ধিজম টাইপের, একটা গান্ধীজি টাইপের একটা যে সরকার পরিচালনা করছে, ওইটাকে আগে ব্লেম করতে হবে। একটা চরম স্যাক্রিফাইসের মাধ্যমে আপনার এত লোক শহীদ হলো, এত লোক অঙ্গহানি হলো, আহত হলো, নিহত হলো, যে বিপ্লবের আকাঙ্ক্ষা এটা ঘটেছে, আপনি তার পরবর্তী একটি সরকার গঠন করলেন, একটা অহিংস একটা গান্ধী টাইপ একটা সরকার গঠন করলেন। এইটা হলো প্রথম ব্যর্থতা। পৃথিবীতে কোথাও একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন না যুদ্ধ উত্তর অথবা বিপ্লবোত্তর এই ধরনের একটি সরকার কোথাও ছিল অথবা তারা সাকসেসফুল হয়েছে। বিপ্লবের 2টা ফেজ থাকে। একটা ফার্স্ট ফেজ, ইমিডিয়েট ভিক্টরি। Immediate victory has been achieved by kicking out the fascism. ফেসিজমকে বিতাড়িত করে প্রথম ফেজ অর্জিত হয়েছে, ইমিডিয়েট ভিক্টরি। আলটিমেট ভিক্টরি হলো যে কারণে গণ অভ্যুত্থান অথবা বিপ্লব সংগঠিত হয়েছে সেইটাকে সাফল্য মণ্ডিত করা। তাহলে সেইটা সাফল্য মণ্ডিত করতে হলে কি কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা, প্রয়োজন ছিল একটি প্রোক্লেমেশন জারি করা, প্রয়োজন ছিল 2 বছরের জন্য, ইভেন যদি আপনি সংবিধান বহাল রাখেন, 2 বছরের জন্য এই সংবিধান স্থগিত করা। প্রয়োজন ছিল সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বন্ধ করা। আপনি এখন সংস্কার করবেন না এই ফেসিজম যে বিভিন্ন রূপে আবির্ভূত হয়, আনসার বিদ্রোহ, গার্মেন্টস বিদ্রোহ, রিক্সা শ্রমিক বিদ্রোহ, ছাত্র বিদ্রোহ, আপনি কয়টা থামাবেন? কারণ ইউ ডোন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। বিপ্লবের পরে কিভাবে একটা সরকার পরিচালনা করতে হয় সেই কোনো ইতিহাস আপনারা পড়েন নাই, জানেন না, জানলেও সেইটা আপনি প্রয়োগ করতে পারছেন না। যাদেরকে দিয়ে আপনি অ্যাডভাইজারি কমিটি করেছেন এর 50% অথর্ব, একেবারে অযোগ্য, কোনো কাজই নাই, তাদের কোনো কার্যক্রম মানুষের চোখে পড়ছে না। যার জন্য আজকে দেখলাম যে এই মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছে, অন্য একটা টকশোতে আমি সেটা শুনলাম,
হি হ্যাজ রাইটলি রিয়েলাইজড দ্য ফেইলার। যদি এই ফেইলরকে সে রিয়েলাইজ করতে পারে তাহলে তার উচিত ইমিডিয়েটলি সংশোধন করা, বিপ্লবী মোডে যাওয়া, এখনো সময় রয়েছে, এই প্রোক্লেমেশন ডিক্লেয়ার করা, করে সেই বিপ্লবী মোডে যাওয়া। আজকে এই প্রোক্লেমেশনের মাধ্যমে যদি শর্ট ট্রায়ালের ব্যবস্থা থাকতো, এই যে ক্রিমিনালরা যারা এই যে গুলশানের লেক দখল করে, এইভাবে অচল অবস্থা করে, যারা এই বিল্ডিং স্ট্রাকচার ভেঙে ফেলছে, এটা নিশ্চয়ই একটা দেশ বিরোধী কাজ, এটা দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তাদেরকে যদি 2 সপ্তাহের ভিতরে বা 4 সপ্তাহের ভিতরে শর্ট ট্রায়াল করতো, আপনি জানেন যে বাইডেনের ছেলের শর্ট ট্রায়ালও না, কুইক ট্রায়াল, বাইডেনের ছেলের তো 1 মাসের ভিতরে বিচার হয়ে গেছে, ট্রাম্পের তো 1 মাসের ভিতরে বিচার হয়ে গেছে। এইগুলো আপনি কোনো কিছু করেন নাই। আজকে যদি আপনি দ্রুত বিচার করে এই যে খুনি যারা গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের আজকে যদি 50 জনকে বিচার করতে পারতেন, তাহলে মানুষ বুঝতো না, ঠিক আছে, ইউ আর রানিং এ এফেক্টিভ গভর্নমেন্ট। এটার নামটাই দিয়ে ভুল। অন্তর্বর্তীকালের নাম দিয়েছেন, মানুষ বলছে শুধু এটা নির্বাচন দেওয়ার জন্য আসছে এবং রুটিন কাজ করার জন্য আসছে। এটার তো নাম হচ্ছিল বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার। তো এটা করে আজকে যে এই শহীদদের লিস্ট করতে পারেন নাই, আহতদের লিস্ট করতে পারেন নাই, যারা চক্ষু হারিয়েছে তাদের লিস্ট করতে পারেন নাই। আমি একটা ছেলেকে এই আপনার ইভ্যাকুয়েট করছিলাম, আজ পর্যন্ত তার ক্ষতিপূরণটা পায় নাই, 3 মাসের বেশি হয়ে গেছে। যে সমস্ত দুর্নীতিবাজ বাংলাদেশের হাজার শত কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এবং বাংলাদেশের সম্পত্তি রেখে গেছে, উদাহরণস্বরূপ এস আলম, এই ওবায়দুল করিম ওরিয়ান গ্রুপের 48 বছর জেল হয়েছে, একদিনের জন্য জেলে ঢোকেনি। এই যে বসুন্ধরা গ্রুপ, দুর্নীতির কোনো সীমা পরিসীমা নাই। এস আলম, যা বলেন, এই দুর্নীতিগুলোর যদি আপনি শর্ট ট্রায়াল করে তাদের যে কোনো 10-20টা দুর্নীতিবাজদের অর্জিত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে এনে সেইখান থেকে আপনি শহীদদেরকে ক্ষতিপূরণ দেবেন, আপনি আহতদেরকে ক্ষতিপূরণ দেবেন এবং পুনর্বাসন করবেন, এই কাজ যদি আপনি করতে পারতেন তাহলে দেখতেন যে কত পপুলার হতো। তাহলে বুঝতাম যে তাদের বিপ্লবী একটা চেতনা তারা ধারণ করে। বিপ্লবের মাধ্যমে আপনি সরকার গঠন করছেন, প্রোটোকলে বসে এখন আপনার চেহারা চকচক করা শুরু হচ্ছে, 2 দিনই বাস্তবতা ভুলে গেছেন। মূল সমস্যা এটা, যার জন্য আজকে এই পতিত সরকার বিভিন্ন রূপে বিভিন্ন ছায়া আবির্ভূত হচ্ছে এদেরকে ব্যর্থ করার জন্য। এইটাই হইল রয়ের প্ল্যান। কোনোদিন ভাবে নাই আওয়ামী লীগের এই পতন হবে, এই লক্ষণ দাসের মধ্যে পালিয়ে যাবে। এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা এই অন্তর্বর্তী সরকারকে ফেল করাতে চাচ্ছে। ফেইলের অর্থ হলো কোনোভাবে একটা নির্বাচন দিয়ে যাবে, সেই নির্বাচনের মাধ্যমে সবাই ধারণা করে হয়তো বিএনপি আসবে। বিএনপি অনেকটা ভুলের ভিতরে ঢুকে গেছে, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে, তারা অনেককেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই ভুলের মাধ্যমে এই পতিত সরকার আবার ভিন্ন রূপে পুনর্বাসন হতে পারে। দ্যাট ইজ দ্য প্রজেক্ট গোয়িং অন নাও। সেইখানে আপনি দেখেন যে এই একটা ইসি গঠন করলো। কিভাবে আপনি একটা ইসি গঠন করলেন? আপনার ঘাড়ে কি স্বৈরাচারের ভূত চেপে বসছে? আপনি যাদেরকে ইসি বানাবেন, আপনি কেন 7 দিন আগে পাবলিকের কাছে এই নামগুলো ওপেন করলেন না? আপনি 20টা নাম ওপেন করতেন, নাম নাকি আসছে 700 না 800, শর্টলিস্ট কইরা তখন একটা পাবলিক স্ক্রুটিনি হতো, পাবলিক তার ওপিনিয়ন দিতে পারতো সামাজিক ফোরামে বিভিন্ন ভাবে, সেখান থেকে আপনি বেছে নিতেন। এখন যদি আপনি কলা গাছে বসান ওখানে, সেই নির্বাচন কমিশনও ভালো করবে, কেননা সরকার তো এখানে সহায়ক ভূমিকা পালন করবে। এখানে তো অনেক ধরনের আমরা আনঅফিসিয়ালি জানি এর ভিতরে 2 জন আছে রয়্যাল এজেন্ট, ডাইরেক্ট রয়্যাল এজেন্ট, তারা ঢুকছে এখানে। কারণ পাবলিক স্ক্রুটিনি হয়নি। পাবলিক স্ক্রুটিনি পৃথিবীর সব জায়গা আছে, যে সমস্ত পদে যায়, মনে করেন একজন অ্যাম্বাসেডর কোনো দেশে নিয়োগ হইলো, সেইটা সিনেট কমিটি অথবা কংগ্রেস কমিটিতে ডিবেট, আমি এরকমও শুনতে পাই যে টাকার লেনদেন হয়েছে এখানে। হ্যাঁ, হতে পারে। এবং দেখেন সেই জন্য এই যে ছাত্রদের যে একটা নাগরিক কমিটি, তারা সরাসরি এটাকে প্রত্যাখ্যান করছে। তার মানে কেউ স্বৈরাচারের ভূত, অর্থাৎ তারা জানেই না কিভাবে একটা বিপ্লব সরকার পরিচালনা করতে হয়। সো ইন্টেলিজেন্সকে আপনি ব্লেম করতে পারেন, কিন্তু ইন্টেলিজেন্স তো অ্যাকশন নেবে না। এবং বাংলাদেশের ইন্টেলিজেন্স বাই বর্ন ভেরি উইক। এখানে কোনো কাউন্টার ইন্টেলিজেন্স ওইরকম অর্গানাইজ না।
কারণ হলো যে এখানে ওই একটা এজেন্সি যখন রিপোর্ট করে, বাকি এজেন্সি এক লাইনে রিপোর্ট করে, যাতে আবার ওইটা নিয়ে না আসে যে একজন এইটা করছে, আমি যদি এটা উল্টোটা বলি তাহলে আবার আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে। সো সংক্ষেপে the efficiency of intelligence depends on the efficient counter intelligence. তো সেটা তো নাই বাংলাদেশে। তো এইটা এইটা পরীক্ষিত যে জিয়াউর রহমানের সময় যে 22টা কু অ্যাটেম্পট হয়েছিল, ফজলুর রহমান স্যার আরো ভালো বলতে পারবেন, সেইটা তো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সেটাকে ডিটেক্ট করতে পারে নাই। এরশাদ যখন পতন হয় তখন এরশাদকে বলা হয়েছিল স্যার সব ঠিক আছে, কোনো কিছু নাই, 1 ঘন্টা আগেও রিপোর্ট দিছে। সো দ্যাট ইজ দ্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। এই সরকার পছন্দ করে ওইটা, আবার তাদেরকে আমি অতটা বিলম্ব করা, কারণ যারা ক্ষমতা থাকে তারা আবার ওই জি হুজুর যাহা পড়া ওইটা শুনতে চায়, কোনো কিছু নেগেটিভ শুনতে চায় না, কোনো ন্যাচারাল ইন্টেলিজেন্স তারা নিতে পারে না, নেয় না। তো মূল সমস্যাটা হলো যে এত বড় একটা স্যাক্রিফাইসের মাধ্যমে একটা ফেসিজমের পতন হলো, কিন্তু একটা গান্ধী টাইপের একটা সরকার গঠন হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারটাই এখন সবচেয়ে বড় সমস্যা। ধন্যবাদ।